আজকে আমি আলোচনা করছি দ্য পোয়েম স্টিল আই রাইস। পোয়েট হচ্ছে মায়া আংলু। তো পোয়েমটা শুরু করার আগে আমি একটু পোয়েট সম্পর্কে একটু বলে নেই। এই মায়া আংলু 1928 সালে জন্মগ্রহণ করেন এবং 2014 সালে তিনি মারা যান। মায়া অ্যাংলু আমেরিকার মৌসুরি প্রদেশের সেন্ট লুইসে মাগুরিতে অ্যানি জনসন হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশব অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু তিনি সেগুলি অতিক্রম করে আমেরিকার অত্যন্ত অনুপ্রেরণাদাত্রী এক নারীতে পরিণত হয়েছিল। তিনি তার 7টি আত্মজীবনীমূলক গ্রন্থ এবং অনুপ্রেরণামূলক কবিতার জন্য স্মরণীয়। তিনি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং গত শতাব্দীর 60 এবং 70 দশকে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তার জীবনকালে তিনি বহু ধরনের পেশা এবং বৃত্তির সঙ্গে যুক্ত হন, যেমন নর্তকী, গায়িকা, নাটক এবং চলচ্চিত্রের অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, মানবাধিকার রক্ষার কর্মী এবং এক বহুমুখী গভীর লেখিকা। তিনি একমাত্র আমেরিকান লেখিকা যাকে আমেরিকার রাষ্ট্রপতির কার্যকালের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য আহ্বান করা হয়েছিল। তাকে আফ্রো আমেরিকান এবং নারী অধিকার রক্ষার একজন অনুপ্রেরণাদাত্রী কবি এবং জাতিগত এবং অন্যান্য সব বিভেদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে স্মরণ করা হয়। এই মায়া অ্যাংলু 2014 সালে 86 বছর বয়সে তিনি মারা যান। স্টিল আই রাইস কবিতাটি মায়া অ্যাংলুর তৃতীয় কাব্যগ্রন্থ অ্যান্ড স্টিল আই রাইস বইতে অন্তর্ভুক্ত হয়েছিল। এটি 1978 সালে আমেরিকায় র্যান্ডম হাউস প্রকাশনার দ্বারা প্রকাশিত হয়েছিল। পরে এটি মায়া অ্যাংলুর কবিতা সংগ্রহের অনেকগুলিতে প্রকাশ পেয়েছে। পোয়েমটা আমরা লাইন বাই লাইন পড়ি এবং তার অর্থগুলো জেনে নেই। ফার্স্ট স্ট্যান্জায় বলেছে, দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, ইউ মে ট্রট মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। এখানে বলা হয়েছে, দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তোমরা আমার কথা ইতিহাসে লিখে রাখতে পারো। উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমাদের তিক্ত আর বিকৃত মিথ্যা দিয়ে। ইউ মে ট্রট মি ইন দ্য ভেরি ডার্ট, অথবা তোমরা আমাকে পায়ে, দলে বা ধুলোয় মিশিয়ে দিতে পারো। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, তবুও ঠিক ধুলোর মতোই আমি উপরের দিকে উঠব। তারপরের স্ট্যান্জায় বলেছে, দেখো, ডাস মাই স্যাসিনেস আপসেট ইউ, হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। এখানে বলছে যে ডাস মাই অ্যাসিনেস আপসেট ইউ, আমার বেপরোয়া মনোভাব কি তোমাদের বিচলিত করে। বলছে যে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কেনই বা তোমাদের বিষাদ ঘিরে ধরে। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস, বলছে কারণ আমি এমনভাবে হাঁটি চলি যেন মনে হয় যে আমি তেলের কুয়ো পেয়েছি। পাম্পিং ইন মাই লিভিং রুম, টেনে তুলছি আমার বসার ঘরে।
জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, মানে ঠিক চাঁদের মতো আর সূর্যের মতো। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, মানে জোয়ার ভাটার নিশ্চয়তা মনে নিয়ে। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, স্টিল আই রাইজ, ঠিক ঊর্ধ্বগামী আসার মতো, মানে আমি উপরে উঠতে থাকবো। তারপর বলেছে দেখো, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা কি দেখতে চাও যে আমি ভেঙে পড়ি। বোট হেড অ্যান্ড লোয়ার্ড রাইস, মাথা নিচু আর নত হচ্ছে কি চোখ। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, মানে ঠিক অশ্রুকণার মতো বিফলতায় নুয়ে পড়া কাত। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আমার গভীর কান্নায় দুর্বল আর ক্ষত বিক্ষত। ডাস মাই হার্টিনেস অফেন্ড ইউ, আমার দম্ভ কি তোমাদের ব্যথিত করে। ডোন্ট ইউ টেক ইট অ্যাওফুল হার্ট, তোমাদের কি এটা ভীষণ কঠিন বলে মনে করো না। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, কারণ আমি এমনভাবে হাসি যেন মনে হয় আমি কি সোনার খনি পেয়েছি আমার নিজেরই উঠান খুঁড়ে। ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইয়োর আইস, ইউ মে কিল মি উইথ ইয়োর হেটফুলনেস, বাট স্টিল লাইক ইয়ার আই উইল রাইস, মানে এখানে বলা হচ্ছে দেখো, ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, মানে তোমরা আমাকে তোমাদের বাক্যবাণে বৃদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইয়োর আইস, তোমরা আমাকে তোমাদের ধারালো দৃষ্টি দিয়ে কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইয়োর হেটফুলনেস, তোমরা আমাকে তোমাদের ঘৃণা দিয়ে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক ইয়ার আই উইল রাইজ, তবুও আমি ঠিক বাতাসের মতো উপরে উঠব। ডাস মাই সেক্সিনেস আপসেট ইউ, মানে আমার যৌনতা কি তোমাদের অস্থির করে। ডাস ইট কামস অ্যাজ আ সারপ্রাইজ, তোমাদের কি এটা বিস্ময় বলে মনে হয়। দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যেভাবে আমি নাচি যেন আমি কি হীরা পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, মানে আমার উরু যুগলের মিলনস্থলে। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, মানে আই রাইস, বলা হচ্ছে যে লজ্জার ইতিহাসের কুঠরি থেকে বেরিয়ে আমি জেগে উঠি। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইস, মানে বেদনায় নিহিত অতীত থেকে বেরিয়ে আমি জেগে উঠি। আই এম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, আমি এক কৃষয় মহাসাগর নিত্যরত ও উত্তাল। উইলিং অ্যান্ড সুইলিং আই বিয়ার ইন দ্য টাইড, মানে জোয়ারে উথলে ওঠা ফুলে ওঠা আমি মেনে নিই। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফেয়ার আই রাইজ, মানে ত্রাস ও আতঙ্কের রাতগুলোকে পেছনে ফেলে আমি জেগে উঠি। ইন্টু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, মানে এক অবাক করা দ্বিধাহীন নির্মল ভোরে আমি জেগে উঠি। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ, মানে অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষের দেওয়া উপহারগুলো সঙ্গে নিয়ে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ,
আই রাইজ, আই রাইজ, আই রাইজ, মানে আমি হয়ে উঠি কৃতদাসের স্বপ্ন আর আশা, আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। এটা সম্পর্কে আরেকটু তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এখানে দেখো যে মায়া অ্যাংলোর স্টিল আই রাইজ কবিতাটি একজন কি নিপীড়িত মানুষের সহনশীলতার কথা প্রকাশ করেছে। মানে মানুষ হিসেবে সমস্ত বাধা অতিক্রম করে উঠে আসার বিষয়টির উপর কবি জোর দিয়েছেন। যেহেতু আই রাইজ শব্দটি কবিতায় মন্ত্রের মানে বারবার উচ্চারণের মতো বহুবার কি পুনরাবৃত্তি হয়েছে। আর স্টিল শব্দটি তার প্রতিপক্ষের দ্বারা সৃষ্টি সেই বাধা বিঘ্নগুলি যেগুলির সম্মুখীন তাকে হতে হচ্ছে, সেই বিষয়টির কি একটা ইঙ্গিতবাহী। দেখো আমি কবিতাটার ফার্স্ট স্ট্যাঞ্জাটা সম্পর্কে কি বলেছে আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। যে এখানে কবিতার মানে অত্যাচারীদের সম্বোধন করে বলেছেন যে তারা তাদের ইতিহাস বইতে তার শ্রেণীর মানুষদের সম্বন্ধে মিথ্যা কথা বলতে পারেন, তারা তাকে তুচ্ছ করতে পারেন এবং তার সঙ্গে ধুলির মতো আচরণ করতে পারেন, কিন্তু তিনি সেই অবহেলা থেকে আবার উঠে আসবেন। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জায় কি বলেছে। কবি প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তার অধ্যত্ত তার অত্যাচারীদের হয়রান করে এবং তাদের হতাশ করে তোলে। এর কারণ তিনি এমন সাহসিকতার সঙ্গে হেঁটে বেড়ান যেন মনে হয় তিনি এক তেলের খনির মালিক। আর দেখো 3 নম্বর স্ট্যাঞ্জায় বলেছে, যেখানে বলেছে যেমন করে চন্দ্র সূর্য এবং তাদের সৃষ্ট দিন রাতগুলি নিশ্চিত, কবি তেমনভাবে উঠে আসবেন। এটা ততটাই নিশ্চিত যেমন প্রাকৃতিক ঘটনা জোয়ার ভাটা নিশ্চিত, এবং কবি উচ্চ আশার মতো উঠে আসবেন। তারপরে দেখো নাম্বার 4 স্ট্যাঞ্জায় বলেছে যে আবার প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে কবি আশ্বস্ত করে বলেছেন যে অত্যাচারীরা তাকে ভেঙে পড়া অবস্থায় দেখতে চায়, তারা তাকে চক্ষু নত ঝুঁকে পড়া কাত এবং তার অন্তরের দুঃখে দুর্বল হয়ে পড়া অবস্থায় দেখতে চায়। তারপরে দেখো 5 নম্বর স্ট্যাঞ্জায় বলেছে কবি তার প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তার অধ্যত্ত দেখে অত্যাচারীরা ক্ষুণ্ণ বোধ করে, তাদের পক্ষে এটা হজম করা কঠিন হয়ে পড়ে যে তিনি এমনভাবে হাসেন যেন মনে হয় তিনি সোনার খনির মালিক। 6 নম্বর স্ট্যাঞ্জায় কবি বলেছেন কবিতার অত্যাচারীদের আহ্বান করে তার বিরুদ্ধে কর্কশ কথা বলতে বলেছেন। তারা নিষ্ঠুর দৃষ্টিতে তার দিকে তাকাতে পারে অথবা তাদের ঘৃণা দিয়ে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু এসব হিংসাত্মক কাজগুলি সত্ত্বেও আবার তিনি বাতাসের মতো জেগে উঠবেন। দেখো কবি 7 নম্বর স্ট্যাঞ্জায় কি বলেছেন, যে কবি আবার একটি প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তার শারীরিক আবেদন তার অত্যাচারীদের কাছে একটা বিস্ময়কর বলে মনে হয়। এর কারণ তিনি এমনভাবে নাচেন যেন মনে হয় তার কাছে মূল্যবান নারীত্ব রয়েছে। তারপর দেখো 8 নম্বর স্ট্যাঞ্জায় বলেছেন যে কবি নিশ্চিত করে বলেছেন যে তিনি কৃতদাসত্বের লজ্জাজনক ইতিহাস থেকে উঠে এসেছেন। অতীতে তার জাতির উপর যে যন্ত্রণা চাপিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে উঠে এসেছেন। নিজেকে তিনি এক শক্তিশালী কৃষ্ণ সাগর হিসেবে বর্ণনা করেছেন, যেখানে অবিরাম ঢেউয়ের উঠে পড়া চলতে থাকে। তিনি লাস্ট স্ট্যাঞ্জায় অর্থাৎ 9 নম্বর স্ট্যাঞ্জায় বলেছেন তিনি অত্যাচারীদের সৃষ্ট আতঙ্কের অন্ধকার অতিক্রম করে এসেছেন। এবার তিনি আশা এবং আনন্দের নতুন উষায় উঠে আসছেন।
মানে অন্তরে তিনি তার কৃতদাস পূর্বপুরুষদের আশা এবং স্বপ্ন বহন করেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত যে তিনি উঠে আসবেন।